আগামী ১ মাসের মাথায় আমরা ডেঙ্গুর একটা বড় প্রকোপ দেখতে পাবো এবং জরুরি পরিস্থিতি মোকাবেলা করা আমাদের যে প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি তা দিয়ে হয় না। এই বিষয়টা কিন্তু আমাদের নীতি নির্ধারকরা এ বিষয়ে তারা মানতে রাজি না। ডেঙ্গির প্রকোপটা কমাতে আমাদের ৪ থেকে ৫ বছর লাগবে। মশা নিয়ন্ত্রণ যদি আমরা কমিউনিটিকে সম্পৃক্ত করি যে মানুষের সাথে চিকিৎসকদের সম্পর্ক ইদানিং কিন্তু অনেক জায়গায় নেতিবাচক জায়গা হয়ে গেছে। যে জেলা পর্যায়ে ডায়ালিসিসের কথা মাননীয় মন্ত্রী বলেছেন, আমি খুবই এতে আশ্চর্য হয়েছে। তাকে কারা এই কথাটা বলেছে? জেলা পর্যায়ে ডায়ালিসিস করতে অনেক সময় লাগবে, এই উপজেলা পর্যায়ে। কাজে সর্বোচ্চ জায়গায় হাসপাতালে যদি ক্রিটিক্যাল রোগী কমাতে হয়, আপনাকে প্রাইমারি কমিউনিটিতে ইন্টারভেনশন লাগবে, সেকেন্ডারি কেয়ারে রোগী ভর্তি করতে হবে যারা দরিদ্র পরিবারের অপুষ্ট শিশু। তির্যকে স্বাগত। টানা ভারী বর্ষণ এবং এর ফলে ঢাকা, চট্টগ্রাম সহ বড় শহরগুলোকে আমরা জলাবদ্ধতায় নিমজ্জিত হতে দেখেছি, একদম আটকে গেছিল। এখনও কিছু কিছু জায়গায় পানি আটকে আছে। এর মধ্যেই মশার প্রকোপ বাড়ছে। আপনারা জানেন এই বর্ষা মৌসুমে মূলত ডেঙ্গুর বিস্তারটা খুব বেশি হয় তুলনামূলক। এই সব কিছু নিয়ে আমরা আলাপ করব। তির্যকে আজ আমাদের অতিথি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাক হোসেন। মোস্তাক হোসেন, আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমরা এই যে একটা তো হচ্ছে হামের প্রকোপ চলছিল, সেটা এখনো খুব একটা থিতিয়ে গেছে এটা বলা যাবে না। গত ২৪ ঘন্টায় মৃত্যু আমরা দেখেছি ৭৫০ পার হয়েছে। এর মধ্যেই আবার ডেঙ্গুর প্রকোপটা চলে এলো। এটা আসলে আমরা কতটুকু প্রস্তুত এই ডেঙ্গুর প্রকোপটা মোকাবেলার জন্য, আপনার কি মনে হয়? জি, এটা একটা জনস্বাস্থ্যের একটা জরুরি সমস্যা। আমাদের প্রস্তুতির প্রথম যে ঘাটতি তা হচ্ছে একটা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি এবং জরুরি পরিস্থিতি মোকাবেলা করা আমাদের যে প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি তা দিয়ে হয় না। এই বিষয়টা কিন্তু আমাদের নীতি নির্ধারকরা এ বিষয়ে তারা মানতে রাজি না। দেখুন, আজকে বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের সরকারের কিন্তু স্বাস্থ্যের তুলনায় খুবই চমৎকার একটা ব্যবস্থা আছে। সেটা হচ্ছে ৩৫ থেকে ৩৬টি মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশন করে একটা ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার আছে। দুর্যোগ মন্ত্রণালয় এর নেতৃত্বের কাজটা করে। দুর্যোগ মন্ত্রণালয়ে আপনার তাদের কন্ট্রোল রুম আছে, কিন্তু প্রধানমন্ত্রীর দফতরে একটা ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার আছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিন্তু একাধিকবার ভার্চুয়ালি এই ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টারের মাধ্যমে সমন্বয়ের কাজটা দেখেছেন। জেলা পর্যায়ের যারা প্রশাসনের দায়িত্বে আছেন, অন্যান্য দায়িত্বে আছেন এবং বেসরকারি যে রেড ক্রিসেন্ট এবং অন্যরা কিন্তু সবাই কিন্তু তারা কাজ করছেন। বন্যার বৃষ্টি থেকে শুরু করে বন্যার আগে থেকেই তারা করছেন। যদিও বেশ ৫০-এরও বেশি মানুষ মারা গিয়েছে, অধিকাংশ হচ্ছে পাহাড় ধসে মারা গিয়েছেন। কিন্তু সমন্বয়ে কিন্তু কোনো সমস্যা দেখছি না এখনো পর্যন্ত বাইরে থেকে। আমাদের স্বাস্থ্য বিভাগের এর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক তেমনি আমি বারবার বলেছি যে হাম অবশ্যই জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি। এরকম কিন্তু আমাদের নিয়ম আছে। জনস্বাস্থ্যের যে কাজগুলো আমাদের ডিজি হেলথ যে কাজগুলো করে, একটা পাবলিক হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার আছে। যখন স্থানীয়ভাবে কোনো প্রাদুর্ভাব ঘটে, সেটা আইডিসিআরের ডিরেক্টর ডিজির মাধ্যমে সমন্বয় করে স্বাস্থ্য বিভাগের সাথেই অন্যান্য সমন্বয় করে করা হয়। যখন আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় দরকার হয়, তখন কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ নিলে হবে না। সেখানে যেমন আপনার এখানে ডেঙ্গি হচ্ছে, মশা নিয়ন্ত্রণের বিষয়টা আছে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে, পরিবেশ মন্ত্রণালয় আছে, প্রচারের জন্য আপনি শিক্ষা মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, মা ও শিশু মন্ত্রণালয় সেগুলো আছে, তথ্য প্রচার। কাজেই যখন এরকম স্বাস্থ্যের জরুরি পরিস্থিতি হয়, তখন একটা পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী এটা করে থাকেন। সেটা যদি সম্ভব না হয়, যেমন কোভিড বিশ্বমারীর সময় দেখেছি আমরা, প্রধানমন্ত্রী নিজে এই সমন্বয়ের কাজটা করতেন এবং তার পক্ষ হয়ে প্রশাসনের ক্যাবিনেট ডিভিশন এবং তার দপ্তরের পক্ষ থেকে যিনি মুখ্য সচিব প্রধানমন্ত্রী দপ্তর, সেটা তিনি করতেন। তো হামের জন্য আমরা প্রধানমন্ত্রীর সমন্বয় এটা চেয়েছিলাম। হয়তো প্রধানমন্ত্রীর ২৪ ঘন্টা সমন্বয়ের প্রয়োজন ছিল না এই কোভিড বিশ্বমারীর মতো। তিনি তার পক্ষ থেকে ডেজিগনেট করে দিতেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে, যেটা আমরা
সোয়াইন ফ্লু নামে খ্যাত যখন বিশ্বমারি হলো, যে বিশ্বমারি বলা হয়েছিল প্যান্ডেমিক, কিন্তু মৃত্যু সংখ্যা অস্বাভাবিক কিছু হয়নি। কিন্তু ওই সময় কিন্তু তৎকালীন যে অস্থায়ী না ওই সময় কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, 2009 সালে সেটা হয়েছিল। তখন কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে আমার পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী যিনি রুহুল হক উনি এটা করবেন, এবং উনি আবার বলেছেন আইডিসির ডিরেক্টরকে তুমি 24 ঘন্টার দায়িত্বে আমাকে সবসময় অবহিত রাখবে, আবার টেলিফোন খোলা আছে। খুব সুন্দরভাবে কিন্তু সেটা ম্যানেজ করা হয়েছিল। তো আমরা সেরকম একটা চেয়েছিলাম যে হামের যখন একটা বিরাট বিস্ফোরণ হলো, এটা শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় বা শুধুমাত্র ডিজি হেলথ বা ইপিআই এর পক্ষ থেকে এটা করা সম্ভব না। যদি প্রধানমন্ত্রী উপরে থাকতেন সমন্বয়গুলোর কাজগুলো ভাবে হতো। যেমন কমিউনিটি পর্যায়ে ইন্টারভেনশন করা, আমি এখনও বলি যে কমিউনিটি পর্যায়ে যদি আপনি রোগ শনাক্ত করা, রোগ প্রতিরোধ করা, আইসোলেশন করা রোগীদেরকে, বাকিদের কোয়ারেন্টিন করা, এটা একটা স্বাস্থ্য মন্ত্রণালয় একার কাজ না। কোভিডের সময় এটা করেছে স্থানীয় প্রশাসন এবং পুলিশের অংশগ্রহণ এবং জনগণের প্রতিনিধিরা যারা ছিল। এখন জনগণের প্রতিনিধিরা দায়িত্ব নিয়ে প্রশাসনের কাছে বিভিন্ন জায়গায় স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই কাজটা করতে পারে। দেখেন ডেঙ্গি সামনে আসছে, আপনি আমাদের সরকারের নীতি নির্ধারকরা এবং দুঃখজনকভাবে আমাদের দেশের যারা জনগণ তারাও মনে করে বড় বড় হাসপাতালে কয়টা আইসিইউ হলো, কটা ব্লাড ব্যাংক হলো, কটা অক্সিজেন কনসেন্ট্রেটর হলো, সেটাই বুঝি আমাদের সমস্ত প্রস্তুতি। সেই প্রস্তুতি আমাদের যা ক্যাপাসিটি সেটা কিন্তু সরকার করছেন। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বা ডিজি হেলথ বা যারা আছেন, ডেঙ্গি যে আসছে তারা এই হাসপাতালের প্রস্তুতিটা যেন তারা করছেন। কিন্তু যখন ঝাঁকে ঝাঁকে ডেঙ্গি রোগী এই হাসপাতালের বাইরে যেটা হচ্ছে, তখন মরণাপন্ন রোগীর সংখ্যা বেড়ে যাবে। আপনি কতজনকে আইসিইউতে নেবেন, কতজনকে আপনি সেরাম দিবেন, কতজনকে প্ল্যাটেলেট দিবেন, কতজনকে আপনি অক্সিজেন কনসেন্ট্রেটর দেবেন, কতজনকে ফ্লুইড দেবেন, ক্যাপাসিটির বাইরে চলে যাবে। কাজে আমরা বারবার বলছি যে কমিউনিটি পর্যায়ে আপনি ডেঙ্গু শনাক্তের জন্য NS1 টেস্ট, যেটা খুব কম খরচ, কিন্তু জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি করেন রোগটা ধরা পড়বে। পরে হলে অন্য পরীক্ষা আছে, সেটা একটু ব্যয় সাপেক্ষ। যে আমাদের প্রত্যেকটা কমিউনিটিতে অন্তত আপনি যেখানে একসঙ্গে তো সব জায়গায় ডেঙ্গু হচ্ছে না, যেখান থেকে ডেঙ্গু রোগী আসছে ওই ঠিকানা ধরে আপনি ভ্রাম্যমাণ ল্যাবরেটরি টিম পাঠিয়ে দেন, সেখান থেকে কনসেন্ট্রেটেড জোনগুলোতে স্যাম্পল নিয়ে এসে পরীক্ষা করে মোবাইল টেলিফোনের মাধ্যমে খবরটা দিয়ে দেন। তার সে যদি জানে আমার ডেঙ্গি আছে, সে অন্তত 7 দিন থেকে 10 দিন সে বিশ্রামে থাকবে, অন্য কিছু যদি আমি বাদে দিলাম। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। এবং প্রাথমিক পর্যায়ে এই ডেঙ্গির টেস্টটা যদি আমরা অ্যাভেলেবল করতে পারি, এখন বিনা পয়সা সরকার করেছে, ভালো কথা, উপজেলা হেলথ কমপ্লেক্স পর্যন্ত সেখানে ব্যবস্থা আছে। কিন্তু উপজেলা তো লক্ষাধিক লোকের বাস, এবং কনসেন্ট্রেটেড হচ্ছে এমন এক জায়গা যেটা হচ্ছে উপজেলা থেকে বেশ দূরে। এখন যারা প্রান্তিক মানুষ তারা কী করে, একটা দরিদ্র পরিবারের শিশু যখন জ্বরে আক্রান্ত হয়, হাম হতে পারে, ডেঙ্গু হতে পারে, সে মনে করে যে আমরা গরিব মানুষ দেখি না কি হয়। কারণ ও যদি তাকে নিয়ে হাসপাতালে যায়, বা শহরেও যদি ধরেন বস্তি এলাকাতে, তার হাজব্যান্ড এবং ওয়াইফ, ওই বাচ্চার বাবা দুজনে দিন আনে দিন খায়। তারা যদি ওই দিনে না যায়, তার কামাই রুজি বন্ধ, সে তো চাকরি করে না, সে তো গিয়ে কাজটা খুঁজতে হয়। সে মনে করে আমাদের কিছু হবে না, ঠিক হয়ে যাবে। কিন্তু এবং আরও একটা ইনহিবিশন ফ্যাক্টর আছে, সে তো প্রতিবেশীর কাছ থেকে শোনে যে যদি সে ঢাকা শহরে যদি হাসপাতালে যায়, লম্বা লাইন দিয়ে ডেঙ্গি টেস্ট করা হবে, এবং তারপরে হ্যাঁ আপনার ডেঙ্গি হয়েছে, আপনার বাচ্চা তো এখন ক্রিটিক্যাল অবস্থায় নেই, খারাপ অবস্থায় নেই, আপনি বাসায় চলে যান। আপনি যখন মৃত্যুর মুখোমুখি হবেন তখন আপনি আসবেন। এবং মৃত্যুর মুখোমুখি যদি যায় তখন বলে দেরি করে আসছেন, আপনার অসচেতন। মানে কীরকম মানুষকে আপনি তাচ্ছিল্য করছেন। আর গ্রামে কি হচ্ছে, গ্রামে জানে যে আমি যদি উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়ে টেস্ট করি, তারপরে যদি সেখানেও বলবে যে আপনার ক্রিটিক্যাল অবস্থা না, এবং সরকারি প্রোটোকল যদি ক্রিটিক্যাল অবস্থা না হলে হাসপাতালে ভর্তি করা যাবে না। কিন্তু ডিরেকশন দেওয়া উচিত যে যেই দরিদ্র একটা অপুষ্ট বাচ্চা, তার ডেঙ্গি পজিটিভ, তাকে উপজেলা হাসপাতালে রেখে দেওয়া উচিত। তাকে যদি বিশ্রামে রাখা হয়, তাকে যদি মানে এই জায়গায় তো পর্যাপ্ত ডায়েট দেওয়া হয়। হাসপাতালের ক্ষেত্রেও তো আমাদের একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো যে হাসপাতালের শয্যা সংখ্যা কম, সীমিত। আমি সেটাই আসছি, উপজেলা হাসপাতালে কিন্তু শয্যা সংখ্যা সীমিত, এটা কোনো ব্যারিয়ার না। কারণ ক্রিটিক্যাল পর্যায়ে রোগী যেই হাসপাতালে যায় সেখানে শয্যা সংকট আছে। যদি ওই খারাপ রোগীটা তো উপজেলা হাসপাতালে রাখবে না, কারণ সেখানে আইসিইউ নেই, বা যে রক্তের যেই সমস্ত সিরাম সেপারেশন, সেল সেপারেশন, অক্সিজেন কনসেন্ট্রেটর সব জায়গায় নেই। এটা সেকেন্ডারি হাসপাতাল। উপজেলা হাসপাতাল বা জেলা হাসপাতালগুলো হচ্ছে সেকেন্ডারি হাসপাতাল।
মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে টারশিয়ারি বা সর্বোচ্চ পর্যায়ের হাসপাতাল বা শিশু হাসপাতাল। ওইখানে গিয়ে আপনার বেডের শর্ট পড়ে, যে এত খারাপ রোগী আসছে। খারাপ রোগী কমানোর জন্যই আপনাকে উপজেলা এবং জেলা হাসপাতাল রোগী রাখতে হবে যারা খারাপ হতে পারে। খারাপ হতে পারে কীভাবে? যারা অপুষ্ট শিশু। আগেই একটা হ্যাঁ, পদক্ষেপ। আর ঢাকা শহরে কিন্তু এরকম সেকেন্ডারি কেয়ার হাসপাতাল নেই। যে দু একটা মানে সিটি কর্পোরেশন হাসপাতাল আছে, সেগুলো কিন্তু মানুষ যায় না। মানুষ মনে করে এখানে চিকিৎসা মানেই সর্বোচ্চ মেডিকেল কলেজে যেতে হবে। এখানেও কিন্তু একটা ঘাটতি আছে। এখানে সরকারের পক্ষ থেকে এখানে ঠিক আছে, সবচেয়ে বড় মেডিকেল কলেজে একটা আলাদা ব্যবস্থা করতে হবে, তাঁবু খাটিয়ে সেখানে এই সেকেন্ডারি কেয়ারের ব্যবস্থা থাকবে। হাসপাতালের ভেতরে যদি আপনি সেকেন্ডারি কেয়ারে রোগী ভর্তি করেন, ক্রিটিক্যাল রোগী আসলে আপনি জায়গা দিতে পারবেন না। কাজে সর্বোচ্চ জায়গা হাসপাতালে যদি ক্রিটিক্যাল রোগী কমাতে হয়, আপনাকে প্রাইমারি কমিউনিটিতে ইন্টারভেনশন লাগবে, সেকেন্ডারি কেয়ারে রোগী ভর্তি করতে হবে যারা দরিদ্র পরিবারের অপুষ্ট শিশু। তাহলে আপনি ক্রিটিক্যাল কেয়ার যেখানে দেওয়া হয়, টারশিয়ারি হাসপাতাল, সেখানে রোগীর সংখ্যাটা কমে আসবে, আপনি ম্যানেজ করতে পারবেন। এখন সব রোগী যদি আপনি টারশিয়ারি হাসপাতালে নিতে চান, তাহলে তো আপনি এটা করতে পারবেন না। এবং এই প্রিন্সিপাল থেকে যদি সরকার সরে না আসে, আপনি দেখবেন যে ডেঙ্গিতেও কিন্তু হাওয়ার মতো অবস্থা হবে। আমরা চেয়ে চেয়ে দেখবো যে বাচ্চাগুলো আসছে। ডেঙ্গুতে এমনিতেই তো প্রতি বছর আমাদের যেই মৃত্যুর সংখ্যাটা, এটা প্রতি বছরই বাড়ছে। একটা বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিসেন্টলি, এটা আপনার কাছ থেকে বেসিক্যালি জানতে চাইবো একটু ডিটেইলে, সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে ডেঙ্গুর যে বিস্তার, সেই বিস্তারটা ভৌগোলিক পরিসরটাও বৃদ্ধি করছে এবং প্রকোপের ধরনটাও পাল্টাচ্ছে। আবার আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকেও একটা বার্তা গেল বছর বা তার আগের বছরও বলা হয়েছে যে ডেঙ্গুর আগের মতো পরিচিত না, সে একটু ধরন পাল্টেছে বলে এক ধরনের বক্তব্য পেয়েছি আমরা। এটা আসলে কি? মানে এইটা আমরা, একটা তো হচ্ছে যে আমার ডেঙ্গুর কোনো টিকা বা ওই ধরনের কোনো বিষয় নেই, এটা চেষ্টা হচ্ছে, নানাভাবে চেষ্টা হচ্ছে, কিন্তু এই যে ধরন পাল্টানোর কারণে সংক্রমণটা কি এটার কারণে বেড়ে যাচ্ছে, বা ধরনটা আসলে কীরকম পাল্টালো? না, সংক্রমণ তো মশার কারণে বাড়ছে, বা মশা নিয়ন্ত্রণ বা পরিচ্ছন্নতা যদি না করি সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। কিন্তু ধরন হচ্ছে, দেখুন, ডেঙ্গির যে মহামারী 2023 সালে সর্বশেষ হয়েছে, দেখা যায় সাধারণত 3 থেকে 4 বছর পরে বড় মহামারী হয়। তাহলে আপনার 2023 সালে 4 বছর 2027, 3 বছর ধরুন 2026। এটা হয় কি, ডেঙ্গির 4টা সেরোটাইপ সবচেয়ে বেশি আছে। সেরোটাইপ 1, 2, 3, 4। গত বছর বা তার আগে বছরের সেরোটাইপ 2 এবং 3 বেশি হয়েছে। এবারও কিন্তু এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেরোটাইপ 2 এবং 3, এর বাইরে আছে সেরোটাইপ 1 এবং 4। এখন 3 বা 4 বছরের পরে সেরোটাইপ চেঞ্জ হয়ে যেতে পারে, যে ধরন পাল্টানোর কথা বলছেন। যদি এখন অথবা আগামী বছর সেরোটাইপ 1 অথবা সেরোটাইপ 4 যদি আসে, তাহলে কিন্তু এখানে অনেক মৃত্যু হবে 2023-এর মতো। সেইটা মাথায় রেখে এই বছরও হতে পারে শেষের দিকে, বা আগামী বছর হওয়ার একটা খুবই আশঙ্কা আছে। যদি আমরা নিয়ন্ত্রণ করি, হয়তো তারপরের বছর হওয়ার একটা আশঙ্কা আছে। এই সেরোটাইপের পরিবর্তন হলো কি না, সেটা কিন্তু প্রতিনিয়ত আমাদের জেনোম সিকোয়েন্স করে করতে হয়। সরকারের এই বিষয়ে মানে আইডিসিআর সহ আমাদের সরকারি যে সমস্ত হাসপাতালে এইটার ব্যবস্থা আছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, এই যে মানে জেনোম সিকোয়েন্স করা দরকার। তো এখনও পর্যন্ত যেটা আমি শুনেছি যে সেরোটাইপ পরিবর্তন হয়নি। এখন সেরোটাইপ পরিবর্তন না হলে তো আমরা মৃত্যুটা অনেক কমিয়ে রাখতে পারি। তাহলে এখন যারা আক্রান্ত হচ্ছে, হাসপাতালে যারা যাচ্ছে, আমি ধরে নিচ্ছি তারা দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছে। হয়তো গত বছর বা তার আগের বছর তারা 2 অথবা 3 দিয়ে আক্রান্ত হয়েছে, এখন ভিন্নভাবে 2 অথবা 3 দিয়ে আক্রান্ত হচ্ছে। তারা কিন্তু খুব খারাপ অবস্থায় হাসপাতালে আসতেছে। কাজেই এই বিষয়টা কিন্তু পরিবর্তন হয়ে 4 অথবা 1 অথবা কোনো জায়গায় ডেঙ্গুর একটা ভিন্ন ধরন, ভারতে শুনেছি আমরা সেরোটাইপ নাম্বার 5, যদি খুব একটা বেশি না, অর্থাৎ নতুন একটা সেরোটাইপ হওয়ার একটা আশঙ্কা আছে। একটা ভাইরাস যদি মানে অবাধে মানুষকে ইনফেক্টেড করতে থাকে, তার চরিত্র পরিবর্তন হওয়ার সমূহ সম্ভাবনা আছে। যদিও ডেঙ্গির যে ভাইরাসটা সেটা অপেক্ষাকৃত স্টেবল, মানে কোভিডের মতো দ্রুত পরিবর্তনশীল না। তারপরেও কিন্তু যেহেতু আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আক্রান্ত করছে, শুধু বাংলাদেশই না, সারা বিশ্বেই ডেঙ্গু কোনো না কোনোভাবে, আমাদের মতো জলবায়ু যেসব দেশে আছে সারা বিশ্বেই, সেই ব্রাজিল থেকে শুরু করে ফিলিপিন্স পর্যন্ত, দক্ষিণ ফ্রান্স থেকে শুরু করে আপনার ভারত, মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপিন্স, সেখানে আছে। কাজে এই ভাইরাসটা কিন্তু অনেক জায়গায় পরিবর্তিত হচ্ছে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও তারতম্য হচ্ছে, পরিবর্তন হতে পারে। তবে পরিবর্তন যদি নাও হয়, তারপরেও কিন্তু
আমাদের দেশে ডেঙ্গিতে রোগী অনুপাতে মৃত্যুর হার সর্বোচ্চ। গত বছর অল্প সময়ের জন্য ইন্দোনেশিয়াতে রোগী অনুপাতে মৃত্যুর হার একটু বেড়ে গিয়েছিল, পরবর্তী পর্যায়ে তারা কমে নিয়ে আসছে। ব্রাজিল হচ্ছে আমাদের পরে। ডেঙ্গির প্রকোপটা কমাতে আমাদের 4 থেকে 5 বছর লাগবে। মশা নিয়ন্ত্রণ যদি আমরা কমিউনিটিকে সম্পৃক্ত করে করি, যেখানে কমিউনিটি ইন্টারভেনশনের বিষয় আছে, কমিউনিটিকে সম্পৃক্ত করে মশা নিয়ন্ত্রণ আমরা করে 3 থেকে 4 বছর লাগবে। কিন্তু আমি ডেঙ্গির মৃত্যুটা কমাতে পারি এখনই, আমরা যদি এই চিকিৎসা ব্যবস্থাটা কমিউনিটি পর্যায় থেকে শুরু করি, তাহলে মৃত্যুটা আমি 1 মাসের ভিতরে বা 15 দিনের মধ্যে 1/3 নামিয়ে আনতে পারবো। ডেঙ্গি রোগীর সংখ্যা হয়তো চট করে কমানো সম্ভব না মশা নিয়ন্ত্রণ না করা পর্যন্ত, কিন্তু মৃত্যুটা আমরা কেন কমাতে পারবো না? আমাদের চাইতে অনেক বেশি আপনার জনসংখ্যা অনুপাতে ডেঙ্গি রোগী পাওয়া যায় কিন্তু ব্রাজিলে। সেখানে কিন্তু টোটাল মৃত্যুর সংখ্যা আমাদের চেয়ে কম। এইটা তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা লজ্জাজনক বিষয়। ওরা এটা কিভাবে করে? ওদের এই যে কি বলে প্রথম পর্যায়ে তারা ডেঙ্গু একদম আপনি যেটা বলছেন যে একদম প্রাথমিক পর্যায়ে হচ্ছে রোগীর শুশ্রূষা করে তারপর এবং তাদের সমস্ত রোগী কিন্তু টারশিয়ারি হাসপাতালে ভিড় জমায় না। তাদের যেই ব্যবস্থা আছে তারা প্রথমেই প্রাথমিক বা সেকেন্ডারি হাসপাতালে যায়, সেখানে তাদের ম্যানেজ করা হয়। হয়তো ইউনিভার্সাল হেলথ কাভারেজ ব্রাজিলে নেই, আমাদের দেশেও নেই। আমাদের দেশে সমস্ত মানুষ স্বাস্থ্যসেবায় কাভার করে না, শতকরা 50 বা 52 ভাগ আছে। ব্রাজিলে এরকম আছে, কিন্তু ব্রাজিলে যে স্তরভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাটা আমাদের চেয়ে ভালো। কিন্তু আমাদের এইভাবে গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক আছে, ওখানে সেখানে কিন্তু এরকম নেই। কিন্তু তারপরেও তারা যেহেতু স্তরভিত্তিক তাদের স্বাস্থ্যসেবাটা আছে, চিকিৎসা সেবাটা আছে, মৃত্যুযোগ্য ডেঙ্গু রোগী আমাদের চেয়ে কম হয়। এই জায়গাটা যে আমরা আমাদের পক্ষে করা সম্ভব, আমাদের যে জনবল আছে, আমাদের যে লজিস্টিক্স আছে, এবং আমাদের বাংলাদেশের জিওগ্রাফিটা সব জায়গায় কিন্তু উইদিন 6 to 12 আওয়ার সব জায়গায় চলে যাওয়া যায়। কিছু দুর্গম এলাকা আছে, পাহাড়ি পার্বত্য চট্টগ্রাম, সেই হেলিকপ্টারে করে সেখানে পৌঁছে যাওয়া সম্ভব। এবং সেনাবাহিনী যে দায়িত্বে আছে হিল ট্র্যাক্সে, তাদের সঙ্গে কিন্তু স্বাস্থ্য বিভাগের এভাবে একটা করা আছে যে যদি কোনো, আমি আইডিসিআরে কাজ করেছি তো বহুদিন, হঠাৎ করে যদি কোনো আউটব্রেক হয়, যেন ওখানে হামের আউটব্রেক কিন্তু আগেও হয়েছে, বা আপনার চিকেন পক্স, ওখানে তো গুজব ভাসে যে জল বসন্তে কী বলে স্মল পক্স এসছে, তখন কিন্তু আমাদের ইউএচএফপিওদের সাথে ওখানকার যে কমান্ডার আছে, তারা তাদের এই স্বাস্থ্যকর্মীদেরকে এই হেলিকপ্টারে করে সেখানে নিয়ে যায়। আইডিসিআরের র্যাপিড রেসপন্স টিমও কিন্তু কয়েকবারই আপনার হেলিকপ্টারে করে সেই দুর্গম এলাকায় চলে গিয়েছে এবং তাদেরকে প্রয়োজনে আবার নিয়ে আসে, বা তারা নিজেরা হয়তো লঞ্চ বা ইত্যাদি করে চলে আসে। আসার সময় তো অত টাইম শিডিউল থাকে না। কাজেই এখানে যদি আমরা স্তরভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাটা কার্যকর করতে না পারি, ব্রাজিলের মতো একটা বিশাল দেশ, যে আমাজন নদী আছে, আমাজন জঙ্গল আছে, সেখানে যদি আপনার মৃত্যুটা কমিয়ে আনতে পারে। আপনি বললেন যে আমাদের এই কমিউনিটি লেভেল পর্যন্ত, গ্রাম পর্যন্ত কমিউনিটি ক্লিনিক বা এই প্রবেশযোগ্যতাটা আছে এই জায়গায়, তারপরও টারশিয়ারি হাসপাতালে চলে আসছে চাপটা। এইটার পেছনে কি কোনোভাবে মানে মানুষের স্বাস্থ্য সেবার প্রতি বা তার দোরগড়ায় যে সেবা পর্যায়টা আছে তার প্রতি আস্থার সংকট কোনোভাবে কাজ করছে? সে কেন চলে যাচ্ছে টারশিয়ারি? প্রথম কথা হচ্ছে, আপনি ডেঙ্গু রোগীর টেস্ট করতে তো কমিউনিটি ক্লিনিকে পাচ্ছে না, সেটা পাচ্ছে না, সার্ভিস পাচ্ছে না। আরেকটা হচ্ছে যে এই সমস্ত হাসপাতালে জরুরি চিকিৎসার খুব ভালো ব্যবস্থা নেই। মরণাপন্ন রোগীর সে জানে, উপজেলা হাসপাতালে গেলেই বলবে, ইভেন জেলা হাসপাতালে গেলেও বলবে যে আমাদের এখানে আইসিইউ নেই, আপনি ঢাকায় চলে যান। সেখানে তো জেলার মেডিকেল কলেজ হাসপাতালকেও যেতে বলছে না। ঢাকার মতো মেডিকেল কলেজ হাসপাতাল মানে বিভাগীয় পর্যায়ে হয়তো আছে, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, কিন্তু এখন যিনি ফরিদপুরে যে আছে সে তো বরিশাল মেডিকেল কলেজে যাবে না, ফরিদপুর থেকে ঢাকাতেই আসবে। কাজেই এই সুযোগ সুবিধাটা নেই, ফলে আস্থার সংকটটাও আছে। আরেকটা হচ্ছে যে মানুষের সাথে চিকিৎসকদের সম্পর্ক ইদানিং কিন্তু অনেক জায়গায় নেতিবাচক জায়গা হয়ে গেছে। এমার্জেন্সি বিভাগে রোগী যাওয়ার পরে চিকিৎসা দিতে পারছে না, অথবা সে মরণাপন্ন জায়গায় সে রোগীর মৃত্যু হয়েছে, ডাক্তারের উপর চড়াও হয়েছে জনগণ, কারো উস্কাইতি হোক বা স্বতঃস্ফূর্তভাবেই হোক। ফলে অনেক সময় এখনকার চিকিৎসকরা যদি পারেও তারাই ঝুঁকিতে যায় না। তারপরে যদি কোনো রোগী গিয়ে বলে যে আমার মামা অমুক এমপি, আমার চাচার তালাতো ভাই হচ্ছে একজন শাসক দলের চেয়ারম্যান, তখন সেই রোগীকে আরও বেশি করে ওখানকার লোকেরা বলে আপনি এক্ষুনি ঢাকা চলে যান, আমাদের এখানে কোনো মানে সুবিধা নেই। অর্থাৎ সে মারের ভয়ে
বা জনগণের সঙ্গে তার দূরত্বের ভয়ে সে নিজেই আর দায়িত্ব নেয় না, যদিও সেটা উচিত না, মেডিকেল এথিক্স অনুযায়ী উচিত না, কিন্তু সে কাহাতকার মার খাবে যখন একটা বিশাল প্রভাবশালী লোকেরা তাকে এমার্জেন্সিতে বলে যে আমি অমকের অমক, আপনি চিকিৎসা করেন, তার হার্ট অসুখ নিয়ে আসছে, ওখানে কিন্তু তাকে ব্যবস্থা নেওয়া দরকার, বা ডেঙ্গু রোগী আসছে তাকে ব্যবস্থা নেওয়া দরকার। ওই যে মানুষের পাবলিকের যে একটা তারা অত্যাচারিত হতে পারে বা মানে হামলা হতে পারে, সে আগে থেকেই বলে দেয় যে আপনি অ্যাম্বুলেন্সটা থামায়েন না, ঢাকা চলে যান। কারণ ঢাকা গিয়ে তো সেটা করতে পারবে না। ঢাকা গিয়ে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হ্যাঁ হয়, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের সাথে সময় গণ্ডগোল হয়, কিন্তু কিছুদিন আগে হ্যাঁ, কিন্তু এই যে কারো মানে নেতার পরিচয় দিয়ে হামলা করা, এইটা প্রতিরক্ষা ঢাকায় করতে পারে, যদিও যথেষ্ট না। কাজে এইটা একটা, যদিও 1 নম্বর কারণ না, প্রথম কারণ হচ্ছে আসলেই সেখানে এই এমার্জেন্সিভাবে প্রাণ রক্ষা করার ব্যবস্থা অধিকাংশ ক্ষেত্রেই, আমি সব ক্ষেত্রে বলছি না, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু থাকে না, ফলে তারা তো কিছু করার নেই। ফলে এবং ডিভিশনাল পর্যায়ের মেডিকেল কলেজ হাসপাতালে কিছু কিছু আছে, কিন্তু জেলা পর্যায়ে প্রায় জেলাতেই মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু সেখানে কিন্তু এই ব্যবস্থাটা নেই। অধিকাংশ মেডিকেল কলেজ সদর হাসপাতালে তারা তাদের ট্রেনিং হয়, তাদের আলাদা বিল্ডিং আছে, কিন্তু আলাদা মেডিকেল কলেজ হয়নি। কাজেই এইসব কারণে কিন্তু একটা বিষয় আছে। এগুলো কিন্তু সরকার ইমিডিয়েটলি যে এই রাতারাতি অপারেশন থিয়েটার, আইসিইউ বা যে সমস্ত সফিস্টিকেটেড দিয়ে সব জেলায় করা সম্ভব হবে না। রাতারাতি যেটা করা সম্ভব, তৃণমূল পর্যায়ে ডেঙ্গি টেস্টের ব্যবস্থা করা, তৃণমূল পর্যায়ে স্যালাইনের ব্যবস্থা করা, তৃণমূল পর্যায়ে হাই ফ্লো অক্সিজেনে কিন্তু খুব একটা খরচ নেই, সেটা করতে পারে। এগুলো যদি তৃণমূল পর্যায়ে করা হয় তাহলে কিন্তু ক্রিটিক্যাল রোগীর সংখ্যা কমে আসবে, তখন ঢাকা আসলেও কিন্তু ঢাকায় এটা ম্যানেজ করা যাবে। কিন্তু আমাদের নীতি নির্ধারকদের ধারণা হয়েছে, এবং অনেক ক্ষেত্রে জনগণও মনে করে যে কেন এই যে জেলা পর্যায়ে ডায়ালিসিসের কথা মাননীয় মন্ত্রী বলেছেন, আমি খুবই এতে মানে আশ্চর্য হয়েছে, তাকে কারা এই কথাটা বলেছে? জেলা পর্যায়ে ডায়ালিসিস করতে তো অনেক সময় লাগবে, এই উপজেলা পর্যায়ে আপনি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেই করেন না কেন ডিভিশনাল পর্যায়ে ডায়ালিসিস? জেলা পর্যায়ে দরকার হচ্ছে তার কিডনির সমস্যা আছে কিনা সেই পরীক্ষাটার ব্যবস্থা করা, ব্লাড টেস্ট থেকে শুরু করে অন্যান্য যে টেস্ট, আলট্রাসোনোগ্রাফি বা অন্য যেগুলো আছে, যারা বিশেষজ্ঞ তারা আমার চেয়ে ভালো বলবেন, সেটা প্রাথমিক পর্যায়ে শনাক্তের ব্যবস্থা করেন উপজেলা পর্যায়ে। ডায়ালিসিস তো পরের কথা, যে ডায়ালিসিস যেতে না হয় সেই সমস্যাটা করেন। আজকে আরেকটা কথা আপনার এখানে বলি, আজকে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র শহরে কিন্তু নেই, এনজিওগুলো কিছু সার্ভিস দিত সিটি কর্পোরেশনের আন্ডারে, সরকার চাচ্ছে এই বছরেই প্রাথমিক স্বাস্থ্যসেবা শহরে চালু করতে, খুবই ভালো কথা। তারা নিয়েছে বেশ কতগুলো কেন্দ্র, ঢাকাতে বিশেষ করে এবং ঢাকার বাইরে, কিন্তু এই যাবৎকাল যারা সার্ভিস দিয়ে আসছে এনজিওগুলো, রাতারাতি তাদের সার্ভিস কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই যে 1 বছর যদি তারা ট্রানজিশনের ব্যবস্থা না করে, এখন যতটুকু প্রাথমিক স্বাস্থ্যসেবা মা ও শিশু স্বাস্থ্য সেবা দিয়ে থাকে আমাদের সিটি কর্পোরেশনের সাথে এনজিওগুলো, এটা যদি বেতনের অভাবে, টাকার অভাবে বন্ধ হয়ে যায়, সরকার নিয়েছে কিন্তু 1 জুলাই থেকে চালু করতে পারছে না। কিন্তু সরকার কতগুলো সেন্টার নিয়েছে, এর বাইরে আরও সেন্টার আছে, সেই বাইরের সেন্টারগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। বিভিন্ন এনজিও কিন্তু সম্ভবত 192টা সেন্টার সরকার নিয়েছে, যেগুলো কাঠামো আছে, আর অনেকগুলো জায়গায় কিন্তু এনজিওগুলো বিল্ডিং ভাড়া করে তারা প্রাথমিক স্বাস্থ্যসেবা দিচ্ছে, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং টিকা দেওয়াটা করছে। এই ট্রানজিশনাল ব্যবস্থা না করে তারা যে এইভাবে হুট করে বন্ধ করে দিচ্ছে, হাবের টিকার যে অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, একই ধরনের কিন্তু সমস্যা হতে পারে। কাজে এই ডেঙ্গুকে সামনে রেখে যতগুলো প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে, সরকারি বেসরকারি, সবগুলোকে সরকারের পক্ষ থেকে স্ট্রেংথেন করে সেখানে যেন এই ডেঙ্গি টেস্টের ব্যবস্থাটা করা হয় বিনামূল্যে, এবং যেখানে ল্যাবরেটরি স্থাপন করা সম্ভব না সেখানে যেন ভ্রাম্যমাণ দল যায়, একটা করে আপনার মাইক্রোবাস করে যদি সেখানে যায়, দিনের বেলা বা সন্ধ্যা 6টা পর্যন্ত থাকে, ডেঙ্গি টেস্ট যদি আমরা এই তৃণমূল পর্যায়ে করতে পারি, তাহলে কিন্তু আইসিইউর উপরে চাপ আমাদের অনেক কমবে, আমাদেরকে এত জটিল জন্য আমাদেরকে মানে অত আপনি মোবাইল ল্যাবরেটরির কথা বলছেন, যে নিশ্চয়ই কোভিডের সময় হয়েছিল। কোভিডের সময় হয়েছিল, এবং অনেকগুলো সংস্থাও এটার সাথে কানেক্টেড হয়ে একসাথে এই টেস্টটা দিয়েছিল। এই যে আমি একদম শেষ জায়গাটাতে, যে এই যে ডেঙ্গুর প্রকোপ তো বাড়ছে ক্রমাগত, এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় 800-র বেশি রোগী আছেন বিভিন্ন হাসপাতালের তথ্য যেটা, আর বাইরে যেটা সেটা তো আমাদের রাডারের বাইরেই, আর 8,500-এর বেশি হচ্ছে আক্রান্ত হয়েছেন এই বছর এখন পর্যন্ত, কিন্তু এই মোমেন্টে এটা আসলে বাড়ছে।
এর মধ্যে যে জলাবদ্ধতা হলো, এইটার ইফেক্টটা আসলে মানে জলাবদ্ধতা আমরা তো জানি যে এডিস মশার যেই জমাট পানি, স্বচ্ছ পানি যদি হয় আরও, কিন্তু আমরা গেল বছর একটা তথ্য আমরা পেলাম যে এখন আর স্বচ্ছ পানির প্রয়োজন হয় না, সে যে কোনো পানিতেই আসলে বংশবিস্তার করতে পারে। তো সেক্ষেত্রে এই যে জলাবদ্ধতা আমাদের ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন, চট্টগ্রামে বাড়ছে ব্যাপকভাবে নাকি, গতকালকের প্রতিবেদনে আমরা দেখলাম এটা। তো এই জলাবদ্ধতার তো একটা বড় ইম্প্যাক্ট পড়ে যেতে পারে যে বিভিন্ন জায়গায় জমে থাকে। এই ক্ষেত্রে আপনার পরামর্শটা কি থাকবে যে আমরা মশা নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ বা ডেঙ্গুর পেশেন্ট, প্রবাবল পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে আপনি আসলে কি পরামর্শ দেবেন? এখানে সবচেয়ে জরুরি হচ্ছে যে আমি যেটা বলবো যে পানি, পরিষ্কার পানিও কিন্তু জমে আছে, কারণ বৃষ্টিতে যে হয়েছে ঘরের চালাতে, ছাদে, অব্যবহৃত গাড়ির বিভিন্ন অংশে, পাকা বিল্ডিংয়ের বিভিন্ন অংশে, সেখানে প্লাস্টিকের বোতলের ভিতরে আছে। এবং যে মশাগুলো বৃষ্টির সময় বাইরে ওড়ে নেই, হয়তো কোনো পাতার নিচে বা জায়গায় এসে, সেগুলো কিন্তু বেরিয়ে আসতেছে এখন অ্যাডাল্ট মশা। আর যে সমস্ত ডিমগুলো ভেসেছিল, ভাসমান অবস্থায় ডিম থেকে বাচ্চা ফুটে বেরোয় না, সেগুলো এখন গিয়ে একটা জায়গায় স্থির হবে। ঠিক পানির কিনারায় কিন্তু এই লার্ভাগুলো থাকে, পানির ভিতরেও থাকে না বা ভাসেও না, সেই কিনারটা এখন পাবে, স্টেবল হবে। সেখান থেকে আগামী 3-4 দিনের মধ্যেই সেখান থেকে ছোট মশা বেরোবে, তারপরে সেটা আপনার ডেভেলপ করবে। অর্থাৎ আগামী 1 মাসের মাথায় আমরা ডেঙ্গুর একটা বড় প্রকোপ দেখতে পাবো, যদি আমরা এর মধ্যে ব্যবস্থা না নিই। প্রথম ব্যবস্থা হচ্ছে যে আমাদের বন্যার পরে অনেক জায়গায় গার্বেজ জমে আছে, সেই গার্বেজগুলো পরিষ্কারের পাশাপাশি যারা বিশেষজ্ঞ আছেন, এন্টোমোলজিস্ট, তারা জানেন যে কোথায় কোথায় পানি জমে থাকতে পারে। তাদের দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে হাজার হাজার ভলান্টিয়ার এখন কিন্তু বন্যা ত্রাণ দেওয়ার জন্য অনেক স্বেচ্ছাসেবক কিন্তু বন্যা দুর্গত এলাকায় যাচ্ছেন, শহরে এবং গ্রামে। তাদের জন্য একটা স্বল্পস্থায়ী প্রশিক্ষণ দেওয়া দরকার, যে এন্টোমোলজিস্টরা বলবেন যে বাসা বাড়ির কোথায় কোথায় পানি জমে থাকতে পারে। তাহলে একদিকে পরিচ্ছন্নতা অভিযান তারা করবেন স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে, বাড়ির মালিককে সঙ্গে নিয়ে, আর যতখানি সম্ভব আপনার মশারি ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র কিন্তু ডেঙ্গি না, ম্যালেরিয়া প্রবণ এলাকাতেও প্রচণ্ড বন্যা হয়েছে। চট্টগ্রাম, আপনার যে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি এলাকাগুলো এবং সিলেটের কিছু পাহাড়ি এলাকা, সেখানেও কিন্তু ম্যালেরিয়া আছে, সেই ম্যালেরিয়ার প্রকোপও কিন্তু আছে। রিলিফের মধ্যে কিন্তু মশারিটা দেওয়া উচিত, পরিষ্কার পরিচ্ছন্নতা। এবং আমি যেটা আবারও বলবো যে ওই এলাকাতে ডেঙ্গি টেস্ট করার জন্য কিটগুলো একেবারে শুধু হাসপাতালেই না, ভ্রাম্যমাণ কিট নিয়ে জনগণের যতখানি কাছাকাছি যাওয়া যায় সেটা করা উচিত। আগে থেকেই যারা ডেঙ্গুতে আক্রান্ত হবে, বন্যা দুর্গত প্রত্যেকটা লোককে আমাদের সেকেন্ডারি কেয়ার হাসপাতালে ভর্তি করতে হবে। যারা এখানে বন্যা দুর্গত এলাকায় যদি কেউ একজন সচ্ছল পরিবারের মানুষ থাকেন, তিনিও কিন্তু এখন নাজুক অবস্থায় আছেন। তার বাড়িতে পানি উঠেছিল, সে ঘরদর পরিষ্কার করতে হবে, ডেঙ্গি রোগী রেখে তিনি সে যত্ন করতে পারবেন না। কাজে বন্যা দুর্গত প্রতিটি মানুষ যার এখন ডেঙ্গি শনাক্ত হবে, তাকে সেকেন্ডারি কেয়ার হাসপাতালে, জেলা হাসপাতাল বা উপজেলা হাসপাতাল, শহরাঞ্চলে তাঁবু করে একটা অস্থায়ী কেন্দ্র করে বা কমিউনিটি সেন্টার কেন্দ্র করে, যেগুলো বন্যা ত্রাণ কেন্দ্র ছিল সেগুলোকে পরিষ্কার করে এই ডেঙ্গি রোগীকে রাখার জন্য ব্যবস্থা করতে হবে। তাহলে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা কিন্তু অনেক কমে যাবে, নাহলে কিন্তু এই ক্রিটিক্যাল রোগীর চাপ সামলানো খুবই কঠিন হবে। আর জ্বরে আক্রান্ত হলে এই সিজনে আমার তো 2 ধরনের, আপনি শুরুতেই বললেন যে একটা হচ্ছে হাম হতে পারে, আবার এটা ডেঙ্গু হতে পারে। তো এই জায়গাটাতে সাধারণত দেখা যায় যে একটু অপেক্ষা করার প্রবণতা সব শ্রেণীর মানুষের মধ্যেই থাকে, যে 1-2 দিন 3 দিন একটু অপেক্ষা করে তারপর হচ্ছে গিয়ে আমরা হয়তো পরীক্ষাটা করতে চাই। তো এই জায়গায় আপনার পরামর্শ কি থাকবে? আমি আসলে পরীক্ষাটা কখন যাব? জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই, কারণ ডেঙ্গির টেস্ট আপনার জ্বরের NS1 1-2 দিনের মধ্যেই করতে হয়, বা 3 দিন। যদি তার NS1 নেগেটিভ থাকে, তখন জ্বরের রোগী হামের ল্যাবরেটরি পরীক্ষা খুব একটা প্রয়োজন নেই। কিছুদিন পরে হামের রোগীকে দেখা যাচ্ছে তার গায়ে যে লাল লাল ছোপ হবে শরীর থেকে, এটা দেখে যে কোনো বাংলাদেশের যে কোনো মা বাবা বলতে পারবে তার হাম হয়েছে। হাম হয়ে গেলে যদি তার স্বাস্থ্যটা খারাপ থাকে, এবং আমি এটাও বলি, বন্যা দুর্গত এলাকায় কারো হাম হলে সঙ্গে সঙ্গে তাকে সেকেন্ডারি কেয়ার হাসপাতালে ভর্তি করা উচিত। নাহলে তার নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, কারণ সে অলরেডি বন্যা আক্রান্ত, তার ইনফেকশন আছে, বা তার প্রচণ্ড ডায়রিয়া হতে পারে। কাজেই বন্যা দুর্গত এলাকার যে কোনো জ্বরের রোগীকেই আমাকে সেকেন্ডারি কেয়ার হাসপাতালে নেওয়া উচিত, এবং একই স্যাম্পল থেকে তিনি ডেঙ্গু টেস্টও করতে পারবেন, আর যে হামের টেস্টের ফ্যাসিলিটিস থাকে করতে পারেন, বা না করলেও কোনো অসুবিধা নেই।
কারণ ডেঙ্গি নেগেটিভ হলে আমি অপেক্ষা করবো তার লক্ষণ দেখা যাচ্ছে কিনা, লক্ষণ দেখা দিলে সেই অনুযায়ী তার যত্ন করা উচিত। টারশিয়ারি কেয়ার হাসপাতালে ভিড় করা দরকার নেই, এটা আমি বারবার বলছি, কিন্তু জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল এবং শহরাঞ্চলে সিটি কর্পোরেশনের হাসপাতাল বা রেলওয়ে হাসপাতাল এরকম এরকম জায়গা তাদের রাখা উচিত। ধন্যবাদ মোশতাক হোসেন। ধন্যবাদ। আমরা এই যে সামনেই ডেঙ্গুর যে সিজন বা মৌসুমটি আসছে, অলরেডি ডেঙ্গু হচ্ছে সারা বছর জুড়ে, এখন ডেঙ্গুর প্রকোপটা দেখা যায়, কিন্তু মৌসুম বলা হয় আসলে হচ্ছে বর্ষা মৌসুমে সাধারণত এটা প্রকোপটা বাড়ে। এ কারণে এই নিয়ে একটা শঙ্কা আছে, একটা ঝুঁকি আছে। মোশতাক হোসেনের পরামর্শ হলো যে একদম কমিউনিটি লেভেল পর্যন্ত, একদম রুট লেভেল পর্যন্ত ডেঙ্গুর টেস্ট কিট এইটা পৌঁছে দিতে হবে, এবং এই প্রয়োজনে যে সিজনটা আসছে সেই সময়টাতে হচ্ছে মোবাইল ল্যাবরেটরি যোগে এই টেস্ট কিটটা পৌঁছে দিতে হবে মানুষের কাছে। এবং দ্বিতীয় যে বিষয়টি তিনি বললেন সেটা হচ্ছে কোনোভাবে যদি কেউ আক্রান্ত হয় তাদের প্রাথমিক চিকিৎসার কাজটি আসলে সেকেন্ডারি কেয়ার হাসপাতাল, অর্থাৎ উপজেলা বা জেলা স্বাস্থ্য হাসপাতাল যেগুলো থাকে, বা সিটি কর্পোরেশনের হাসপাতাল বা রেলওয়ে হাসপাতাল, এই জায়গাগুলোতে টারশিয়ারি লেভেল অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতালগুলো, এই জায়গাটাতে ভিড় কম করার পরামর্শ তিনি দিলেন। এক্ষেত্রে সবচেয়ে জরুরি যে জায়গাটি, যেটা তিনি একদম শুরুতে বলেছেন, যে স্বাস্থ্যগত জরুরি অবস্থা, যেটা স্বাস্থ্যগত সংকটের ক্ষেত্রে, বিশেষত হাম বা এই ধরনের সংক্রমণের ক্ষেত্রে জরুরি অবস্থা প্রয়োজন পড়ে। এই জরুরি অবস্থা ঘোষণার প্রবণতা আমাদের দেশে নেই সেইভাবে। আমরা কোভিডের সময়টাতেও সেভাবে আসলে জরুরি অবস্থা ঘোষণা করিনি, কিন্তু জরুরি অবস্থার মতো কাজ করেছিলাম। এই পর্যায়ে এই ধরনের ডেঙ্গু বা হামের যে সংক্রমণগুলো, এগুলোর ক্ষেত্রে আসলে বিভিন্ন মন্ত্রণালয়কে, সেটা প্রশাসনের নানান অংশকে একযোগ হয়ে কাজ করতে হয়। এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়, একা পারা যায় না। এক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবে, এটাই প্রত্যাশা। আপনারা আপনাদের পরিস্থিতি জানান, আপনাদের পরামর্শ জানান, বা আপনাদের প্রশ্ন থাকলে জানান চর্চার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের কমেন্ট বক্সে।